reminded everyone present that Vande Mataram was being sung since the inception of the Congress. He supported the Joy greeting, but reminded that this greeting should not be to the exclusion of Vande Mataram. কখনো বন্দে মাতরমকে এক্সক্লুশন করে দিয়ে জয় হিন্দ হচ্ছে একটা শুভেচ্ছা, ওইটাকে বাদ দিয়ে এটা করা যাবে না, বন্দে মাতরমকে বাদ দিয়ে এটা করা যাবে। যাই হোক, এরকম করে হলো। এবারে নেতাজি অন্তর্ধান হলেন কত সালে? 41 নেতাজি অন্তর্ধান হয়ে গেলেন। নেতাজি অন্তর্ধান হয়ে গেলেন। এবারে আমাদের নানাবিধ চলছে। 47 আমাদের স্বাধীনতা এলো, তার মধ্যে নানা রকমের মানে আমাদের স্বাধীনতাটা ক্রমশ এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমাদের স্বাধীনতাটা ক্রমশ এগিয়ে এগিয়ে যাচ্ছে। তার আগে বলে দিই যে 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রেরণাটা ছিল কিন্তু বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান। আর তখন রবীন্দ্রনাথ একটা গান লিখেছিলেন, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা তো পরবর্তীকালে বাংলাদেশে জাতীয় সঙ্গীত হয়ে 1905 সাল। আর 1906 সালে বরিশালে একটা বিশাল মিছিল হয়েছিল অবিভক্ত ভারতবর্ষে, প্রায় 10,000-এর মিছিল। তখন তো চিন্তা করা যায়নি, সেই 10,000-এর মিছিলের প্রথম স্লোগানই ছিল বন্দে মাতরম। ওইটা গাইতে গাইতে মার্চ করতে করতে সেই সমস্ত এরা যাচ্ছে 1906 সালে। আরেকটা কথা যে তারপরে ঋষি অরবিন্দ একটা পত্রিকা প্রকাশ করেছিলেন, আপনারা জানেন সেই পত্রিকাটার নাম কি? বন্দে মাতরম। বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেছিলেন। এরপরে জাপানের স্টুটগার্টে আমাদের জাতীয় পতাকা ডিজাইন করেছিল ভিকাজি কামা। তো ভিকাজি কামা যে আমাদের জাতীয় পতাকার যে এটা করেছিলেন মানে ডিজাইনটা করেছিলেন, তার মাঝখানে লিখেছিলেন, যেমন এখন অশোক চক্র থাকে, তার মাঝখানে লিখেছিলেন বন্দে মাতরম। বন্দে মাতরমটা লিখেছিলেন ওই আমাদের জাতীয় পতাকার মাঝখানে। ভিকাজি কামা জাপানের স্টুটগার্টে বসে জার্মানি স্টুটগার্টে বসে ওইটা বলেছিলেন। তো বন্দে মাতরম অনেক বেশি প্রচলিত হয়ে গেল, অনেক বেশি পপুলার হয়ে গেল, অনেক বেশি পপুলার হয়ে গেল। এবার রবীন্দ্রনাথ যখন 1911 সালে গান লিখলেন, রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পেয়ে গেছেন। এ তো আরো মারাত্মক ব্যাপার, ব্রিটিশরাই তাকে নোবেল পুরস্কার দিয়েছে, ব্রিটিশরা ভারতবর্ষে আছে, তার ঢেউ আসলে পড়লো একদম গোটা ভারতবর্ষ আর সমুদ্র হিমাচল জুড়ে। তার জনগণ মনে অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা ইত্যাদি গানের যে ব্যাপার, গানটা তো অনেক বড়। অরহন প্রচারিত শুনিত গৌদার ধ্বনি উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ মুসলমান পারসিক জৈন খ্রিস্টানি, এগুলো তো আমরা জাতীয় সঙ্গীতে গাইনি, সেটা অনেক বড় গান। তো এইটা আর ওইটা সমান তালে চলতে লাগলো, এবং জাতীয় নেতারা ঠিক করতে পারলেন না যে কি আমাদের ব্যাপারটা হবে। যখন প্রত্যেক দেশকে আমন্ত্রণ জানালো ইংল্যান্ডে, তখন প্রত্যেক দেশের একটা করে জাতীয় সঙ্গীত বা একটা কিছু মানে ইউনাইটেড করার জন্য দেওয়া হতে লাগলো। কিন্তু ভারতবর্ষের সেরকম তো জাতীয় সঙ্গীত সেরকম ভাবে গৃহীত হয়নি। কি হবে? তখন ওই যে বন্দে মাতরমের যে কিছু কিছু পেন ড্রাইভ কিছু কিছু ছিল অনেক গাওয়ার জন্য, সেটাও পাঠিয়ে দেওয়া হলো, জনগণ মনটাও পাঠিয়ে দেওয়া হলো। এইরকম করে চলতে থাকলো। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে 1950 সালের 24শে জানুয়ারি যখন বসলো যে আমাদের গণপরিষদ বসলো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ যার সভাপতিত্ব করছিলেন, সেইখানে এবার কি হবে? বন্দে মাতরমটা হবে না জনগণ মনটা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে পরিগণিত হবে? তখন অলরেডি আমাদের মারা গেছেন বঙ্কিমচন্দ্র আর মারা গেছেন রবীন্দ্রনাথ, দুজনেই
মারা গেছেন। এবারে রবীন্দ্রনাথের বিরোধী যারা ছিলেন তারা ওইসব কথা বললেন। বঙ্কিমচন্দ্রের বিরোধী বলতে কমিউনাল একটা বিরোধ, সেই বিরোধ মাথা চাড়া দিয়ে উঠলো। খুব কঠিন ব্যাপার। রাজেন্দ্র প্রসাদ প্রথমটা তো কবিগুরু ঠিক করে দিয়েছিলেন দুটো স্তবক হবে, এবার কে ঠিক করবে? তো রাজেন্দ্র প্রসাদ যে সংবিধানটা 1950 সালে 26 জানুয়ারি আমাদের শুরু হলো, তাতে রাজেন্দ্র প্রসাদ সকলের মতামত শুনলেন। শোনার পর একটা ডিক্টেট করলেন, the composition consisting of the words and music known as Jana Gana Mana is the national anthem of India, subject to such alternation in the word as the government may authorize as occasion arises, and the song Vande Mataram, which has played a historical part in the struggle for Indian freedom, shall be honored equally with Jana Gana Mana and shall have equal status with it. এরকম হেসে নিলেন, হেসে নিয়ে বললেন, I hope this will satisfy people of India. কারণ তার তিনি সভাপতিত্ব করছেন, তারপরেই সিদ্ধান্তের ভার যে কি হবে তিনি দুটোকেই রাখলেন। তাহলে বাংলার বঙ্কিমচন্দ্র এবং বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের মতো বিশাল দেশ, ভারতবর্ষের মতো মাল্টিলিঙ্গুয়াল, বহু ভাষাভাষী, বহু রকমের আচরণ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এসব সবকিছু মধ্যে যে ঐক্য আছে, সেই ঐক্যের সুর গাঁথার জন্য আমাদের বাংলা থেকেই দুজনকে নিলেন। একটাকে বললেন যেটা জাতীয় অ্যান্থেম হবে, আর একটাকে বললেন স্তোত্র বা রাষ্ট্রগান হবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতিতে আবার নতুন করে 2025 বা 26-এ এসে একটা আমরা পরিস্থিতির মুখোমুখি হলাম, যে পরিস্থিতির আমি এখন বেশ কিছুদিন চর্চা চলবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাবো যে আমাদের নিজেদের মধ্যে অন্তত পুলক রায়, আমাদের সাহিত্য সংসদের সেক্রেটারি, বহুদিনের প্রতিদিনের মানুষ, তিনি এই আলোচনাটা আমাদের এখানে রেখেছেন। এটা সত্যি একটা উদ্বেগের এবং ব্যাপার। তারা সম্পদ দেওয়া, মানুষ দেওয়া, যারা আমরা এখন বর্তমান প্রজন্মের প্রধান শিক্ষক, তারা দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েরা 1 মিনিট দাঁড়ালেই মাথা ঘুরে পড়ে যায়। তাদেরকে যদি 5 মিনিটের জাতীয় সঙ্গীত গানো হয়, বা যদি আমাদের কি বলে পতাকা তোলার সময় লাইনে দাঁড়িয়ে যদি দুটো গানই গাওয়ানো হয়, যাই হোক, এটা ভবিষ্যৎ করবে কিভাবে কি হবে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়ে গেছে। আমি বলব যে আমাদের দুজনই সম্পদ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সম্পদ, তার কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, মৃণালিনী এবং তার যে ব্যঙ্গোচ্ছারের প্রথম, মানে যদিও আমরা সেই পুরানো দিনে দেখি, ওই যে প্রহসন যিনি রচনা করেছেন, কি জানো নাম আমাদের একদম সেই মাইকেল মধুসূদন নয়, আরো আগে দীনবন্ধু মিত্র। কিন্তু আমাদের বঙ্কিমচন্দ্র এত স্যাটায়ার, এত বিদ্রুপ, তার যে আমাদের ওই যে কমলাকান্তের দপ্তর থেকে শুরু করে নানা রকমের যে প্রবন্ধগুলো আছে, যে প্রবন্ধগুলো আমাদের জাতীয় একটা সম্পদ এবং আমাদের চেতনা, আমাদের নৈতিকতা সবকিছু একটা। আবার রবীন্দ্রনাথের সমস্ত কবিতা শাশ্বত সম্পদ, তার সমস্ত সৃষ্টি, যত যুগ আসবে, যত পরিবর্তন হবে, যত আপস এন্ড ডাউনস হবে, সেগুলো বেঁচে থাকবে, উইল রিমেন অ্যালাইভ। আর বঙ্কিমচন্দ্রের তা কে আগে কে পরে, এই কোনদিন হয়তো আলোচনা হতে হবে যে জনগণ মনটাকে বাদ দিয়ে আমাদের বঙ্কিমচন্দ্রটাই করা হোক। আবার কোনদিন বলা হবে যে বঙ্কিমচন্দ্রকে বাদ দিয়ে জনগণ মনটাই করা হোক। কি বাবা, কি
যা থাকবে সেটাই থাকতো, আমাদের রাষ্ট্রীয় মর্যাদায় গানটা গাওয়া হতো। এমন এটা যদি এরকমই হতো, আমার প্রস্তাব যে আমাদের পাঠ্যসূচিতে ওই বন্দে মাতরম গান যদি 8, 9, 10 কোথাও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে দেওয়া হতো, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারতো। গাওয়ার থেকে সেটাকে নিয়ে পড়া, সেটাকে নিয়ে লেখা, সেটাকে নিয়ে এক্সপ্লেনেশন করা, প্রশ্ন দেওয়া তাদের চেতনাতে থাকতো, তাদের মস্তিষ্কে থাকতো। আমাদের যদি বাংলার পাঠ্যক্রমে, ভারতবর্ষের পাঠ্যক্রমে বেনারস এখনো সংস্কৃত চলে, সেখানে যদি পাঠ্যক্রম এটা থাকতো, তাহলে সেটাই তো অসুবিধা কি হতো। কিন্তু এই বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথকে রাস্তায় নামিয়ে দেওয়ার আমার ব্যথা লাগছে, কষ্ট লাগছে, এটা ঠিক বলে মনে হচ্ছে না। আমার কাছে বঙ্কিমও বড়, রবীন্দ্রনাথও বড়। একদল নেমে পড়েছেন বঙ্কিমকে বড় করতে, আরেক দল নেমে পড়েছেন রবীন্দ্রনাথকে বড় করতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। প্রশ্নটা রাখলাম আপনাদের বিবেকের কাছে, সবাই ভালো থাকবেন। আর উপস্থিত থাকতে পেরে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডক্টর পুলক রায়ের কাছে আমাকে দুটো কথা বলতে দেওয়ার জন্য।